আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট ১০-এর কথা দেশের কথা অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয়তে আছেন জনাব A.K.M পাটোয়ারি। উপস্থাপনা আছি আমি সিনহা M.A সাঈদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যুব উন্নয়নের জনপ্রত্যাশা। আর এই বিষয়টি আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজনীতিবিদ ও বিশিষ্ট আমলাদের। এখানে আমাদের প্রথমে আছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, মানে এবি পার্টি যেটা বলা হয় আর কি। এরপরে আছেন জনাব নুরুল হক, সাবেক শ্রম ও কর্মসংস্থান সচিব, এবং আমার একটু কাছাকাছি যিনি আছেন মোহাম্মদ মোতাহার হোসেন, মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার রাজনীতিবিদ, সব কিছু চিন্তা করেন ওয়াল ভেঙে। এই যে আমাদের ১২ তারিখে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন হতে যাচ্ছে, সব কিছু মিলিয়ে এই যে বললাম জনপ্রত্যাশা যুব উন্নয়নে, এইগুলো কীভাবে দেখছেন? যুব উন্নয়নের যে কনসেপ্টটা, এটা আমাদের বর্তমান বাংলাদেশের সাথে খুবই প্রাসঙ্গিক, যেহেতু একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একটা সোনালি সময় যাচ্ছে আমাদের, এবং এটা ২০৪০ সাল পর্যন্ত আমাদের এই সুযোগটা থাকবে। অর্থাৎ আমাদের ইয়াং জেনারেশান বা জনশক্তির সংখ্যাটা মোর দেন 65 বা 64 to 65 এরকম। তরুণ শক্তি, যুব শক্তিটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের জাতীয় উন্নয়নের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে একটা ঝুঁকির জায়গাও আছে। আপনি জানেন যে তরুণদেরকে যেভাবে বলা হয় যে তারা অ্যাসেট, আবার এই তরুণরা যদি মিসগাইডেড হয়, তারা যদি বিপথে যায়, তাহলে কিন্তু তারা অনেক সময় নানা ধরনের ঝুঁকিও তৈরি করে সমাজে। আমাদের রাষ্ট্রের যে অবস্থা, আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের যে সাংস্কৃতিক অবস্থা, রাজনৈতিক যেই নানা ধরনের ক্রাইসিস আছে আমাদের, এই জায়গাটার মধ্যে কিন্তু তরুণদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা বিরাট সুযোগ আছে। আবার এক্ষেত্রে যদি আমরা মনোযোগ না দিই, তাহলে কিন্তু বিপদ ঘটার বিরাট সম্ভাবনা আছে। আপনি দেখেছেন যে সময় এবারের এই আন্তর্জাতিক যুব দিবস যেটা হতে যাচ্ছে, যুব উন্নয়ন দিবস যেটা হতে যাচ্ছে, এই সময়টা আমাদের বাংলাদেশের একটা বড় সাফল্য আমরা অর্জন করেছি। বিশেষ করে ২০২৪ সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান নেতৃত্বটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনরাই দিয়েছে। যে ইয়াং জেনারেশন সম্পর্কে আমাদের একটা হতাশা ছিল যে তারা কিছুটা অসামাজিক, তারা কিছুটা বিমুখ, আমাদের যে রাজনৈতিক সচেতনতা বিমুখ, তারা কিছুটা পড়ার টেবিল বা কালচারাল জায়গায়, বা আমরা যদি বলি আজকালকার যুগের যে সোশ্যাল মিডিয়া ফেনোমেনন, সেটাতে তারা আক্রান্ত। কিন্তু আমরা দেখলাম যে জাতির একটা গুরুত্বপূর্ণ সময়ে তারা কিন্তু এটার সাথে এসে কনসার্ন হয়ে তারা এমন একটা ভূমিকা রেখেছে, যেটা আমাদের যারা আমরা রাজনীতি করি দীর্ঘদিন থেকে, যারা আমরা সমাজ উন্নয়নের জন্য ভাবি, যারা প্রথাগত রাজনৈতিক দল আছে, তাদের সবাইকে বলা যেতে পারে যে তারা একটা তাক লাগিয়ে দিয়েছে। আমি যতটুকু জানি, এখানে ডিজি সাহেব আছেন, আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু এই যুব উন্নয়ন অধিদপ্তর অনেক লম্বা সময় ধরে কাজ করছে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেয়া, তাদেরকে মাদক সহ নানা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা, তাদেরকে ঋণ দিয়ে, ছোট ছোট ঋণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করা, তারপরে ধরেন ফ্রিল্যান্সিং জগতে তারা যাতে ভূমিকা রাখতে পারে। আমাদের দেশের কিন্তু প্রচুর ইয়াংরা কিন্তু ফ্রিল্যান্সিং কাজ করছে। ইভেন বাংলাদেশে বসে তারা অন্য দেশের সাথে তাল মিলিয়ে সেখানে কিন্তু এক ধরনের আইটি সেক্টরে বিরাট ভূমিকা রাখছে। তো আমি যেটা মনে করি, আমি আপনার কাছে আসবো, গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন আপনি। জনাব নুরুল হক, আপনি তো সাবেক শ্রম কর্মসংস্থান সচিব, অভিজ্ঞতার আলোকে আপনি কি মনে করছেন বর্তমান সমাজটাকে এই সময়? সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনা, কর্মপরিকল্পনা, অনুশীলন অনেক কিছু বদলে যায়। ৭১-এর পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধ থেকে ফেরত আসা, আমিও তাদের মধ্যে একজন, যুব সম্প্রদায় কেমন যেন একটা হতাশা, বিভ্রান্তির মধ্যে কাটাতে আমরা দেখেছি। এর কারণ হলো মুক্তিযুদ্ধ পুরো জাতিকে নাড়া দিয়েছিল, কিন্তু যুদ্ধের পর সেই আশা আকাঙ্ক্ষা এবং কর্মস্পৃহা, এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি বা আমরা সুপথে পরিচালনা করতে পারিনি। একটা সদ্য স্বাধীন একটা দেশে সমাজকে, দেশকে এগিয়ে নিতে হলে যুব সম্প্রদায়ের ভূমিকা অপরিহার্য। তো সেটাকে
আমরা ওইভাবে চিন্তা করিনি। রাজনৈতিক বিভেদ, সমাজের মধ্যে নানা রকম টানাপোড়েন, এই সব কিছু মিলে আমরা যুব শক্তিকে নষ্ট হতে দেখেছি। ধন্যবাদ আপনাকে, নষ্ট করতে দেখেছি। জনাব মোহাম্মদ মোতাহার হোসেন, আপনি তো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন এবং এই মুহূর্তে এবং জনগণের প্রত্যাশার সাথে যুব উন্নয়ন, আপনি বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করবেন? যুব উন্নয়ন অধিদপ্তর এইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মন্ত্রণালয় সৃষ্টির পর থেকে এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে মতিঝিলে যখন যুব ভবন গঠিত হয়, প্রায় সারা দেশে পর্যন্ত ৮০ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজকে বিভিন্ন সেক্টরে আপনি যে সমস্ত ডেভেলপমেন্ট দেখবেন, বিশেষ করে আমাদের এগ্রিকালচার, পোলট্রি, ফিশারিজ, এই প্রশিক্ষিত যুব উন্নয়নের প্রশিক্ষিত যুবকরাই কিন্তু এগুলোকে অনেক দূর এগিয়ে নিয়েছে। আমরা 12 তারিখে ইন্টারন্যাশনাল একটা যুব দিবস হবে। এই দিবসের এবার যেমন সারা বিশ্বব্যাপী যে থিম নির্ধারণ করা হয়েছে, ডিফারেন্ট কন্টেস্ট কমন অ্যাসপিরেশন, মানে সারা পৃথিবীর যুবক যারা আছে তাদের কিন্তু কন্টেক্সট ভিন্ন ভিন্ন, কোথাও যুদ্ধ, কোথাও দারিদ্রতা, কোথাও জলবায়ুর পরিবর্তনের একটা প্রভাব, বিভিন্ন ধরনের কন্টেস্টে যুবকরা বড় হচ্ছে, কিন্তু তাদের আশা কিন্তু একটাই, তারা সামনে একটা সুন্দর কর্ম পরিবেশ চায়, তারা যুবকরা কর্মমুখী হতে চায়, তারা দেশ গঠনে ভূমিকা রাখতে চায়। আমরা এর আগে তাদের অনেক কার্যক্রম দেখেছি। এর আলোকে যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের যুবকদেরকে প্রযুক্তির দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে। যেমন আমাদের একজন আলোচক, আমাদের মঞ্জু ভাই, উনি বলেছেন যে ফ্রিল্যান্সিং, 25,000 যুবককে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এর মধ্যে 15,000 নিজেই উদ্যোক্তা হয়েছেন এবং তারা কিন্তু বাংলাদেশের মাটিতে বসে প্রায় 60 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের বাসায় বসে থেকে। এটা অনেক একটা বড় বিষয় এবং আমরা এই ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এছাড়াও আমরা এই বিগত 2 তারিখে আমরা ফ্রি এআই এর উপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমরা একটা প্রশিক্ষণের উদ্বোধন করেছি, যেটাতে আগামীতে আমরা বাংলাদেশের যুবকদের এই নতুন প্রযুক্তিতেও তাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তো এর মাধ্যমে আমরা আসলে বাংলাদেশের যুবকদেরকে আর ওইভাবে তাদেরকে অলস সময় কাটানো বা তাদের কর্মে যে শুধু সরকারি চাকরি করতে হবে এই মনোবৃত্তি থেকে বের করে নিয়ে এসে তাদেরকে আমরা প্রযুক্তির এখন প্রশ্নটা হচ্ছে, এখন যুবকরা কিন্তু কাজ করতেছে, অনেক কাজ করতেছে, কিন্তু আমাদের এখানে একটা ভাইটাল সমস্যা হয়ে গেছে। কিন্তু সেটা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই মুহূর্তে বাংলাদেশে 85 লক্ষ যুবক যুবতী মাদকাসক্ত ঢুকে এবং 7 থেকে 25 বছরের মধ্যে 40 লক্ষ। এরা সবই যুবক, কিন্তু এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? আসলে এই যে সংখ্যাটা, এটা মাদকের সাথে আপনি যেটা বলছেন যে আমাদের যেটা মূল যুবক তাদেরই সংখ্যা, আমরা এটাকে যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হিসেবে এটাকে বিবেচনা করি, তাহলে এই মাদক দ্বারা কতজনের এটা সুনির্দিষ্ট আসলে একটা তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই। তবে আমরা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যাতে ডেমোগ্রাফিক কোনো ডিজাস্টার না আনে, এর লক্ষ্যেই কিন্তু আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি। এবং আপনি জানেন যে সরকার বেশ বড় একটা প্রকল্প নিয়েছে, যে প্রকল্পটার নাম আর্ন। এই আর্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের 9 লক্ষ যুবককে, এটা যুবক বলতে কিন্তু যুব নারী এবং যুবক দুটাই, তাদেরকে প্রশিক্ষিত করা হবে এবং কর্মের সংস্থান করা হবে। তার মানে আমরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু আমরা বসে নেই, আমরা যুবকদেরকে নিয়ে ভাবছি এবং তাদেরকে আগামী দিনে তাদের হতাশা দূরীকরণের জন্য। আপনার এখানে আমি আসবো, নতুন কর্মসূচি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি একটা পার্টির চেয়ারম্যান, রাষ্ট্র তো করতেছে, রাষ্ট্র কারো করবে, দল হিসাবে আপনাদের করণীয় কি, সেখানে কি করতেছেন? আমরা আমাদের দলটা কিন্তু নতুন দল, আপনি জানেন। সরি, আমাদের দলের উদ্বোধনটা বা আমরা শুরুটাই করেছি এভাবে যে তরুণদেরকে নিয়ে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি।
এবং আপনি তো জানেন যে অনেকগুলো দল হয়েছে আমাদের, ধরেন আপনি যদি এবি পার্টির কথা বলেন, আপনি যদি এনসিপির কথা বলেন, আপনি যদি গণ অধিকার পরিষদের কথা বলেন, এই যতগুলো নতুন দলের উদ্ভাবন হয়েছে বা যাত্রা শুরু করেছে এরা বেশিরভাগই তরুণ সমৃদ্ধ, নেতৃত্ব সমৃদ্ধ দল। এই যে ধরেন 4.5 কোটি তরুণ আছে এখন আমাদের বাংলাদেশে, তরুণ যুবক যদি আমি হিসাব করি, এই তরুণদের আশা বা তরুণদের প্রত্যাশা, দৃষ্টিভঙ্গি, আর আমরা যারা বা আপনারা যারা প্রবীণ আছেন, আপনি একজন মানে আপনাদেরকে যদি আমরা ধরি 60-এর উপরে যারা আছে বা আমরা বিলো 60 যারা আছি, তাদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত কিন্তু একটা পার্থক্য আছে। এই যে বলা হয়েছে যে প্রেক্ষাপট ভিন্ন কিন্তু আকাঙ্ক্ষা সবার সমান। তরুণদের আকাঙ্ক্ষাটা হচ্ছে, তরুণরা কিন্তু এক ধরনের, আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, বিতর্ক হয়েছে কি নিয়ে? অতীত নিয়ে। তরুণদের মধ্যে কিন্তু অতীতমুখী না, তরুণরা হচ্ছে কিছুটা ভবিষ্যৎমুখী। যে সে যখন দেখে, কারণ আপনি জানেন যে এখন গ্লোবালাইজেশনের কারণে সে সারা পৃথিবীর উন্নয়ন দেখতে পাচ্ছে, সে টোকিও শহর দেখে, সে নিউ ইয়র্ক দেখে, সে কানাডা দেখে, সে ভাবে যে আমার দেশটা কেন এত শৃঙ্খলাবদ্ধ না, সে দেখে যে আমার দেশের স্কুলগুলো কেন এরকম হচ্ছে না, সে দেখে অন্য দেশের তরুণরা এত টাকা আয় করছে, আমার কেন পারছি না, সে দেখে মেসি এত বড় ফুটবল প্লেয়ার, আমার দেশের প্লেয়ার কেন এত ভালো হচ্ছে না। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে সে গ্লোবাল একটা কম্পিটিশনের মধ্যে আছে। আমাদের যে নতুন রাজনৈতিক দলগুলো, আমরা যেটা চাচ্ছি, আমাদের প্রথম তো চ্যালেঞ্জ ছিল, আমরা যখন তরুণদের কাছে যেতাম আমরা দেখতাম যে তারা রাজনীতি বিমুখ, তারা রাজনীতির ব্যাপারে অপছন্দ করছে। তো আমরা তাদের সাথে ডায়লগে এঙ্গেজ হতাম, আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম, আচ্ছা ঠিক আছে তুমি রাজনীতি করতে চাও না, কিন্তু রাষ্ট্রটা চালায় কারা? ধরেন একটা রাষ্ট্র, এই যে ওনারা যারা আমলা ছিলেন বা আমলা আছেন, দেখেন একটা সরকার যখন বদলে যায় সাথে সাথে কিন্তু নীতির উপরে কিন্তু পরিবর্তনটা আসে। তার মানে কি, নীতি পরিবর্তনের জায়গাটা কাজ করছে পলিটিক্যাল পার্টিগুলো। তো পলিটিক্সে যদি আমাদের ইনপুটটা না দিই, আমরা যদি ভালো ছাত্ররা পলিটিক্স না করে, ভালো পরিবারের লোকেরা যদি পলিটিক্স না করে, যে আমরা যখন তাদেরকে কোশ্চেনগুলো করেছি তখন আমরা দেখছি যে তারা বলছে যে না ঠিকই তো। যেমন আমরা তাদেরকে বলি তোমরা চাকরির জন্য এমপির পিছনে দৌড়াও, চাকরির জন্য বিভিন্ন জায়গায় ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর, স্থানীয় নেতাদের পেছনে দৌড়াও, কেন? আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে দেখো ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, তাদের জিজ্ঞেস করে কী হতে চাও? ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, কেউ বলছে আমি ডাক্তার হতে চাই, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলে আমি বিসিএসে ঢুকতে চাই। একটা ছাত্র, মেধাবী ছাত্র বলে না যে আমি পলিটিক্স করবো, আমি দেশের রাজনীতিটা বদলাবো। তাহলে ব্যাক বেঞ্চাররা যদি পলিটিক্স করে, ওই ডাক্তারটা পোস্টিংয়ের জন্য কার কাছে যাচ্ছে? ওই আমলা ঘুরছে কার কাছে? যে আমি একটা ভালো জায়গায় পোস্টিং নিব, আমার অমুক জায়গায় একটা মানে ডিগ্রি নেওয়ার সুযোগ আছে, আমার একটা ট্রেনিং নেওয়ার সুযোগ আছে, সে কিন্তু দৌড়াচ্ছে ওই এমপি মন্ত্রীদের পেছনে। তো এমপি মন্ত্রীরা অ্যাজ এ হোল, আমি সবার কথা বলছি না, অ্যাজ এ হোল যদি ব্যাক বেঞ্চারদের পেছনে ফার্স্ট বেঞ্চাররা অর্থাৎ তারা যদি দৌড়ায়, তাহলে তো এটা সমস্যা আছে। তো ব্যাপারটা তো সিস্টেম না। আমরা যখন সিস্টেমটা সব শেষ করে দিচ্ছি, আমরা যখন এই কথাগুলো বলছি তখন তরুণদের মধ্যে চিন্তাটা ঢুকছে, আমরা তরুণদের চিন্তার মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। আরও একটা তরুণদের সাথে আমরা কথা বলে দেখেছি, আমরা যখন তাদেরকে গিয়ে বলেছি যে তোমরা কি ধারণা আছে রাষ্ট্র কিভাবে চলে, রাষ্ট্রের ট্যাক্স কিভাবে আসে, রাষ্ট্র কিভাবে এটা সিদ্ধান্ত নেয়, কিভাবে উন্নয়নমূলক কাজগুলো হয়। এই যে আপনি ধরেন যুব উন্নয়ন অধিদপ্তরের কাজগুলো সম্পর্কে অনেকের ধারণা নাই, অনেকে জানে না যে রাষ্ট্রের ব্যবস্থাপনায় রাষ্ট্র টাকা দিয়ে তোমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। একটা ছেলে, আপনি যদি ধরেন কিছু ট্র্যাডিশনাল সাবজেক্ট, ওই যে আপনি বলছেন সিস্টেম, ধরেন হিস্ট্রি পড়তেছে, একটা ছেলে পলিটিক্যাল সায়েন্স পড়তেছে, একটা ছেলে মনোবিজ্ঞান পড়তেছে অনার্সে, 4-5 বছর কাটায় দিচ্ছে, এবং 5 বছর পরে সে হিস্ট্রিতে মাস্টার্স করার পরে সে গিয়ে চাকরি খুঁজতেছে, একটা 20,000-25,000 টাকা দামের বেতনে চাকরির জন্য সে স্যান্ডেল ক্ষয় করে ফেলতেছে। কিন্তু সে যদি যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে 6 মাসের বা 1 বছরের ট্রেনিং করে, এখানে তার ওই যে অনার্স করতে তার যে খরচ, তার 20 ভাগের 1 ভাগ খরচ দিয়ে সে একজন, সে ফর এক্সাম্পল খুব ছোট কাজের কথাই বলি, সে একজন মোবাইল অপারেটর হলে আপনি জানেন মাসে 30,000-এর উপরে টাকা ইনকাম করতে পারে। সে যদি একটা ছোট খামার করে, আমি একমত, সে 10 লাখ টাকা দিয়ে সে প্রতি মাসে তার একটা ফ্যামিলি চলার মতো তার অবস্থা করতে পারে। থ্যাংক ইউ জনাব নুরুল হক। এই যে বললেন, জনাব মঞ্জু যেটা বললেন, যে আসলে মেইন সমস্যা তো এটাই যে তরুণদেরকে বা যুবকদেরকে আমরা সেভাবে মোটিভেট করতে পারিনি। আপনি কি মনে করেন এই যে ঘুষ দুর্নীতি চলছে দেশে, এই যে অনিয়ম চলতেছে, এত কিছুর মধ্য দিয়ে একটা তরুণ যা এই সমাজটা তারা কি গড়ে উঠতেছে, কি ধারণা তারা পাচ্ছে এগুলি? তারুণ্য এই বয়সটাই হলো আবেগের। এই সময় মানুষ, বিশেষ করে তরুণরা, নিজেকে প্রকাশ করতে চায়, নিজের শক্তি প্রদর্শন করতে চায় এবং প্রতিষ্ঠিত হতে চায়। তরুণদের
সুসংগঠিত কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে কম। এমনি তো দল মত নানান কিছু পার্থক্য আছে, এটা থাকবে। তারপরও বৃহত্তর কর্মসূচিতে যদি তাদের আমরা আত্মীকৃত না করতে পারি তাহলে কি হবে? তারা বিচ্ছিন্নভাবে চিন্তা করবে এবং সেই চিন্তা থেকে তারা জাতিকে ভালো কিছু দেওয়ার মতো কর্মসূচি হাতে পাবে না। এখানে আমি কথা প্রসঙ্গে জনাব মোতাহার হোসেন, আপনার কাছে কিন্তু আমার আজকের দাবিটা খুব বেশি থাকবে, কারণ আপনার এই কর্মসূচিগুলো যেটা জনাব মঞ্জু বললেন, আমাদের যুবকরা তরুণরা কিন্তু অনেকে জানেই না কি হচ্ছে কোথাও, নানান কাজে ব্যস্ত তারা। এইগুলিকে কীভাবে তাদেরকে কীভাবে সংগঠিত করে এখানে বেশি আকার আনা যায়? ধন্যবাদ। আপনি আসলে আমরা এটা আমি নিজেও লক্ষ্য করেছি। আমি এই ডিপার্টমেন্টে আসার আগে যুব উন্নয়ন অধিদপ্তর যে কাজ করে এটা কিন্তু খুব বেশি একটা সাধারণ মানুষের ফোকাস নাই। হিউজ কাজ করে, কিন্তু তারা কিন্তু হিউজ কাজ করে। আপনি বাংলাদেশে যত উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এগুলো সব যুব উন্নয়নের হাত ধরে। আপনাকে যদি আমি বলি কিছু, এই একটা মেয়ে কিছুদিন আগে সে গরুর মাংস 19টা দেশে গরুর মাংস আচার বিক্রি করে, যুব উন্নয়নে একটা প্রশিক্ষণের মাধ্যমে সেটা করতে পেরেছে। এই ধরনের অসংখ্য উদ্যোক্তা আছে এবং আমরা যুব উন্নয়ন অধিদপ্তর যেটা আমরা টার্গেট নিয়েছি যে 2035 সালের মধ্যে এদেশের তরুণরা যাতে সরকারি চাকরির পিছে না ঘোরে, তারা নিজেরাই উদ্যোক্তা হবে এবং তারা অন্যদেরকে চাকরি দেবে। আমরা ঘরে ঘরে উদ্যোক্তা সৃষ্টি করতে চাই, যাতে করে চাকরির বাজারে শুধু সরকারি চাকরি করব এই মনোমানসিকতার মধ্যে কেউ না থাকে। অনেকেই কিন্তু অনেকভাবে এই যুব উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবিকা অনেক দূরে এগিয়ে গিয়েছেন। স্মার্ট কৃষি নতুন একটা কনসেপ্ট আসছে, যেটাতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। ছোট একটা জায়গার মধ্যে আপনার ব্যাপক উৎপাদন, মানে ওই যে উপরে পলিথিন দিয়ে ভিতরে যাতে ওয়েদারটা সবসময় যে সময়টা যে ফসলটা হবে না ওখানে ওই অফ সিজনে ফসলটা উৎপাদন হবে। তো এগুলো আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং কৃষিকে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে সারা দেশে আমরা প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু এখানে তো কিছুটা পুঁজিরও ব্যাপার আছে। আমরা কিন্তু পুঁজি কিন্তু আমরাই ব্যবস্থা করি। যে প্রশিক্ষণ নিচ্ছে আমাদের সিড ফাইন্যান্সিং বলে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের উইং আছে, এরা তাকে ওইটা করার জন্য যে টাকাটার দরকার হয় আমরা কিন্তু এইটা শুধুমাত্র সার্ভিস চার্জ নেই, সার্ভিস চার্জ দিয়ে তাকে টাকা দিয়ে এস্টাবলিশ করি এবং এই কাজটা কিন্তু আমরা করে যাই, প্রতিনিয়ত করা যায়। কিন্তু এইটা আসলে যুব উন্নয়ন অধিদপ্তর এটা কখনো ব্যাপকভাবে প্রচার করতে পারেনি, বা বিগত সরকারগুলোও মনে হয় যুবকদেরকে করতে পারে না কেন? এইটা আসলে আমি এটা বলবো যে এটা এর আগে যারা নেতৃত্বে ছিলেন হয়তো তারা ওইভাবে এটাকে মানুষের মাধ্যমে আনতে ওইভাবে সফল হয়নি। তবে এখন কিন্তু এটা প্রচারণায় আছে ব্যাপকভাবে। এই মন্ত্রণালয়ের কার্যক্রম এখন জনসম্মুখে আসছে। যেমন আপনি জানেন যে যুবকরা যাতে স্বাস্থ্যগতভাবে তারা ভালো থাকে, এই জন্যে এই গভর্নমেন্ট আসার পরেই নতুন করে স্পোর্টস নামে একটা খেলাধুলার আসর শুরু হয়েছে। অলরেডি 2টা রাউন্ড শেষ হয়ে গেছে। বাংলাদেশের সকল ইউনিয়নে একটা করে মাঠ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে খেলাধুলার মাধ্যমে তাদের শরীরের গঠন এবং কর্মক্ষমতা বজায় থাকে। এদিকেও কিন্তু সরকার এসেই লক্ষ্য মানে এটাতেও জোর দিয়েছেন। তা আমরা মনে করতেছি যে যেটা এর আগে যেটা হয়নি সেটা আগামীতে হবে এবং বাংলাদেশের যুবকরা আর হতাশাগ্রস্ত থাকবে না। ধন্যবাদ, আপনি খুব আশাবাদী এই ব্যাপারে। আমি এ ব্যাপারে আশাবাদী। জনাব মঞ্জু, বারবার আপনাকে বলি, একটা কথাই বলি যে আপনি রাজনীতি করেন, এই যুবক, আপনি তো যুবকদের নিয়ে বেশি কাজ করেন। জি জি। এবং যুবকরা প্রশিক্ষিত হলো, টাকা পেলো, তারা কাজ করলো, কিন্তু রাজনীতি দলগুলো কী করতেছে? শুধুমাত্র মিছিল, মিটিং, প্রতিবাদ, এতে ব্যস্ত। আপনার দলের ভিতরে তো যুবক আছে, ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, তাদের জন্য আপনারা কী করছেন? জি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আমরা আমাদের পলিটিক্সটা যখন আমরা শুরু করতে যাই তখন একটা প্রশ্ন আসছিল যে আপনাদের দলের মতাদর্শ কী বা আপনাদের ফিলোসফি কী, কারণ প্রত্যেক দলেরই তো একটা ফিলোসফি থাকতে হয়। আমরা তখন বলেছি যে আমাদের ফিলোসফি হচ্ছে সলিউশন প্রপোজিং। মানে আমাদের দেশের ধরেন আমরা যদি 30টা সমস্যাকে চিহ্নিত করি, যে 30টা সমস্যা কি, যেমন দুর্নীতি একটা সমস্যা, বেকারত্ব একটা সমস্যা, তারপরে যানজট একটা সমস্যা, এইভাবে যদি আমরা মানে প্রায়োরিটি বেসিসে হিসাব করি তাহলে 20 থেকে 30টা সংকট আছে যেটা সমাধান করলে আমাদের দেশটা একটা স্ট্যান্ডার্ড পজিশনে যেতে পারবে।
তো আমরা যুবকদের সাথে বসে আমরা বললাম যে দেখো আমাদের মতাদর্শিক জায়গাটাই হচ্ছে আমরা সলিউশন প্রপোজ করব। যে ধরেন আমাদের এখন প্রায় 27 লাখ বেকার আছে, আমি শুধু বলবো না যে চাকরি চাই, এত বেকার কেন, ডিমান্ড করব না, আমি সলিউশন কি এটা প্রপোজ করব গভর্নমেন্টকে। যেমন ধরেন বিএনপি সরকার বলছে যে তারা 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বাট হাউ, কিভাবে করবে? আন্দাজের উপরে দিলে তো হবে না। যে আওয়ামী লীগ সরকার বলেছে যে 10 টাকা সাথে চাল খাওয়াবো, আরে একটা কৃষকের প্রোডাকশনের খরচই তো আসতেছে 30 বা 35 টাকা ধরেন, তো সে 10 টাকা ছেড়ে কীভাবে চাল খাওয়াবে? তাহলে মানুষকে আমি যখন একটা সমাধান বলবো, প্রসেসটাও বলতে হবে, তাইলে মানুষ বিশ্বাস করবে। আমি যখন বলবো, যেমন বিএনপিকে আমরা বলেছি যে 1 কোটি লোক কর্মসংস্থান কীভাবে করবেন, ব্যাখ্যা দেন। ওনারা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন কনভিন্সিং না। আমার কথা হচ্ছে যে আমরা যুবকদেরকে বলতে চেয়েছি সমস্যাগুলো সমাধানের পথ আমরা বের করব। রাষ্ট্রের কাছে মানুষ কি চায়? রাষ্ট্রের কাছে মানুষ সমস্যার সমাধান চায়। ওনার কাছে গিয়ে ফতোয়া খোঁজে না মানুষ, ওনার কাছে গিয়ে বলে যে আমার এলাকায় এত যুবকদের জন্য কি করতে পারি। উনি শ্রম সচিব ছিলেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে যে শুধু যে আমার বিদেশে যাওয়ার জন্য কি কি মানে অপরচুনিটি আছে সেগুলো বলেন। এই জন্য আমরা যুবকদেরকে যখন এই আইডিয়াটা দিয়েছি যে সলিউশন বেসড পলিটিক্স, নট আইডিওলজি বেসড পলিটিক্স, তখন যুবকরা বলেছে আর রাইট, তো এটা তো সত্য কথা। রাষ্ট্রের কাছে আমি হিন্দু না মুসলিম তো গুরুত্বপূর্ণ বিষয় না, আমি জাতীয়তাবাদী না আমি কমিউনিস্ট এটা গুরুত্বপূর্ণ বিষয় না। রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ঢাকা চট্টগ্রাম রোডটা কত লেনের রোড, আপনাকে এবং ধন্যবাদ, কত আপনি লেনের রোড। ভালো কথা বলেছেন। এই সলিউশন প্রপোজ পলিটিক্সটা আমরা যখন ইয়ুথদের সাথে কথা বলছি, পলিটিক্স কথা বললেন, ওরা আগ্রহী জি হয়েছে। আপনাকে ধন্যবাদ। জনাব নুরুল হক, সলিউশন বেসড পলিটিক্স কি বলবেন? এটা একটা নতুন দিগন্ত। আমরা যে রাজনীতির সাথে পরিচিত সেটা সলিউশন বেসড না। এখন যেটা বলা হচ্ছে যে সলিউশন বেসড পলিটিক্সে ইনভলভ হতে হবে সবাইকে, এটা খুবই ইতিবাচক এবং আমরা এটার মধ্যে অনেক সম্ভাবনা দেখি। এটাকে যদি কাজে লাগানো যায়, শুধু একটা দল না, ছোট বড় সব দলকে যদি আমরা একটা ঐক্যমতের মধ্যে নিয়ে আসতে পারি এই ইস্যুটাকে ভিত্তি করে, তাহলে আমাদের যে তরুণ সমাজ তারা কম বিভ্রান্ত হবে এবং তারা সৃজনশীলতার দিকে যাবে। ধন্যবাদ। মোহাম্মদ মোদার হোসেন, দুজনে বক্তব্য শুনলেন। সলিউশন বেসড পলিটিক্স খুব মারাত্মক কথা বলেছে, কিন্তু সম্ভবত বাংলাদেশে এই ধরনের কনসেপ্ট ইউ আর দ্য ফার্স্ট পার্সন, আপনি যেটা বললেন। তো আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর উচিত প্রকারান্তে যুব মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, কেমনে কী হচ্ছে আলোচনা করা, এই ধরনের একটা কনস্ট্যান্ট ডায়ালগ তো ওপেন করা যায়, কি মনে করেন? আসলে আপনি যেটা বলেছেন এটা তো সরকারের একটা বিষয়, কিন্তু আমরা যুব উন্নয়ন অধিদপ্তর যাতে যুবকদের প্রতিটা ক্ষেত্রে পার্টিসিপেশন থাকে এই জন্যে কিন্তু আমরা যুব কাউন্সিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছি। এই যুব কাউন্সিল এটা গণতান্ত্রিক উপায়ে একদম ফিল্ড লেভেল থেকে ধাপে ধাপে একটা সেন্ট্রাল কাউন্সিল গঠন হচ্ছে, এটা কার্যক্রম চলমান। তো এইটা যদি হয় তাদের সরকারের প্রতিটা জায়গায় কিন্তু এই যে যুব কাউন্সিল এটা আলাদা একটা আইনের মাধ্যমে এটা হচ্ছে, সেখানে তাদের পার্টিসিপেশন থাকবে এবং এর সঙ্গে যারা এই নেতৃত্বে আসবেন তারা কিন্তু তখন ভয়েস রেজ করতে পারবে, তারা কিন্তু সলিউশনও দিতে পারবে, দাবিও করতে পারবে এবং এটা যুব উন্নয়ন অধিদপ্তরের বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে থেকে তারা এই যুব কাউন্সিল কাজ করবে। তো এইটা শুধু এই কাউন্সিল না, আমরা বর্তমানে যুব পলিসি তৈরি করছি। এটা কিন্তু এখন ফিল্ড লেভেলে বিভিন্ন জায়গায় মতামতের ভিত্তিতে এটা পলিসিটা অনগোয়িং, এটা চলমান আছে। তো এতে করে এই পলিসির মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আসতে পারে, কারণ গভর্নমেন্ট যে কোনো অফিস একটা আইন বা একটা নীতিমালার আওতায় চলে। আমরা তো পলিটিক্যাল দলকে ওইভাবে ডেকে ডায়ালগ করার মতো আসলে আমাদের কার্যক্রমের মধ্যে এটা পরে হয় না। আপনার কার্যক্রম। তা আমরা ওইভাবে এগিয়ে যাচ্ছি যুবকদেরকে তাদের ক্ষমতায়ন করার জন্য, সেই উদ্যোগও কিন্তু আমরা গ্রহণ করেছি। আশা করি যে এই উদ্যোগের ফলে যুবকরা তাদের মতামত প্রতিটা সেক্টরে রাখতে পারবে। আমি মোতাহার ভাইকে একটা মানে করতে পারি, হেল্প করতে পারি। সেটা হচ্ছে আপনারা পলিটিক্যাল পার্টিগুলোকে বা ইয়াংদেরকে, যেমন আমি যেটা বললাম যে যুব উন্নয়নের এই প্রজেক্টগুলো সম্পর্কে অনেকের ধারণা নাই। পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু এগুলোতে উদ্বুদ্ধ করতে পারে, কারণ আমাদের কাছে লোকেরা চাকরির জন্য নানা বিষয় নিয়ে আসে।
যেমন আমি দেখেছি যুব উন্নয়ন অধিদপ্তর আন্ডারে একটা প্রজেক্ট দেখেছি, এটা আমি আগে জানতাম না, আর্নিং অ্যান্ড লার্নিং এই টাইপের কিছু একটা আছে। এটাই বললাম আর্ন, হ্যাঁ, Earn। ইকোনমিক। বুঝছেন এই যে কনসেপ্টটা, যে আমি দেখলাম যে একটা মিরপুরে বা এখানে কোথাও একটা সেন্টার দেখলাম, বেশ ইকুইপড সেন্টার, ওখানে বাচ্চাদের মানে যারা ট্রেনিং করছে ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া খাওয়ানো হয়, ওদেরকে মনে হয় এর উপর ট্রেনিং ওদেরকে নানা ধরনের মানে ইয়েও দেওয়া হয়, তিনবার গাড়ি খাওয়ানো ভাড়াও। হচ্ছে। হ্যাঁ। তাইলে এই যে বিষয়গুলো আমরা জানি না, কিন্তু এখন আমাদের কাছে যখন কেউ চাকরির জন্য আসে, এসে বলে যে যে কোনো একটা চাকরি দেন, জিজ্ঞেস করি কি পারো, সে কিছুই পারে না। ইভেন আমি অনেকে জিজ্ঞেস করছি চা বানাইতে পারো, এটাও তো একটা স্কিল। ধরেন ভালো চা বানাইতে পারার তো একটা স্কিল। যে রাস্তার পাশে দেখবেন একটা লোক বসে পিঠা বানাচ্ছে, এটাও একটা স্কিল। ইস যে স্কিলের অভাব আমাদের এখানে। আমাদের প্রায় আপনার 4,68,000 পদ খালি সরকারের। সরি, আমি মোতারবের জায়গাটা বললাম, মোতারবেকে বললাম যে আপনারা পলিটিক্যাল পার্টি ইয়াং অর্গানাইজেশনগুলোকে ডেকে আপনারা বলতে পারেন যে আমাদের এই প্রজেক্টগুলো আপনারাও প্রচার করেন, তাহলে কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে এই সচেতনতা তৈরি হবে। না, ঠিক আছে, আপনি যেটা বলছেন আসলে এটা খুবই ভালো একটা আইডিয়া। সেই সঙ্গে আপনি আমাদের প্রায় 8,000-এর উপরে আমাদের রেজিস্টার্ড যুব সংগঠন আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের যুবকরা কিন্তু অন্তর্ভুক্ত এই রেজিস্টার্ড দলগুলোর, যুব সংগঠনগুলোর মধ্যে। এই সংগঠনগুলোও কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে যায় এবং আমরা এদের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে সামাজিক কার্যক্রমে এই যুবকরা, আমি দেখেছি বিভিন্ন দলের ছেলে ওই অর্গানাইজেশনের ভিতরে থেকে তারা কিন্তু অনেক সামাজিক কাজে ইনভলভ আছে। এখানে একক কোনো পার্টির কথা আমি বলবো না, সব ধরনের পার্টির ছেলেদের নিয়েই বিভিন্ন যুব সংগঠন আছে, তারাও কিন্তু আমাদের সাথে। আচ্ছা, আরেকটা বাস্তবতার কথা বলি আপনাকে। দেখেন, ঢাকা সিটিতে বেকার সংখ্যা তো অনেক আছে, কিন্তু একজন ভালো ড্রাইভার খোঁজেন পাবেন না, ভালো কাজের বয় খোঁজেন পাবেন না। এখন সিকিউরিটি কোম্পানিগুলো হয়েছে, তো বিভিন্ন গার্ড দিচ্ছে তারা, সেটা একটা আছে, কিন্তু আছে সব কিছু, কিন্তু পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর মনে করতেছেন আপনাদের কি কোনো ভূমিকা আছে প্র্যাকটিক্যালি? হ্যাঁ, এইটা আপনাকে বলি, আমরা 20,000 যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছি। বর্তমানে আমাদের কার্যক্রমটা এই মুহূর্তে নেই, আমরা আবার নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছি। এবং সেই সঙ্গে কেয়ার গিভার, এই নতুন কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা একটা প্রশিক্ষণ ট্রেড চালু করতে যাচ্ছি। এখন অনেকেই বৃদ্ধ হয়ে যায়, তাকে দেখাশোনার কেউ নাই, ফিউচারে এটা অনেক বাড়বে আর কি। এই কেয়ার গিভার তৈরির জন্যও কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর এখন একটা প্রকল্প নিয়েছে এবং এটা চালু হইলে সারা দেশ থেকে আমরা কেয়ার গিভার, নট অনলি দেশের, আমরা বাইরেও কেয়ার গিভার প্রেরণের বিষয়টা এর মধ্যে অন্তর্ভুক্ত। কারণ পৃথিবীর অনেক দেশে কেয়ার গিভারের অনেক চাহিদা, এবং এই উদ্যোগটাও যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অ্যাট এ টাইম আমাদের যেমন ফরেন কারেন্সিও আনা সম্ভব, আমাদের দেশেও বিভিন্ন যারা বৃদ্ধ লোক আছেন তাদের সেবা করার একটা দ্বার উন্মোচিত হবে। আপনাকে ধন্যবাদ জনানুল হক, আপনাকে ধন্যবাদ, এবং মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের এখানে 3 জন ভালো বক্তা এবং সুবক্তা বলতে পারেন, তারা এই বিষয়গুলি যুব উন্নয়নের তোর কী কী করা প্রয়োজন, মানুষের প্রত্যাশার সাথে যুবকদের যে প্রয়োজনীয়তা আছে, হতাশা আছে, এগুলি উত্তরণ করে কিভাবে এই শক্তিটাকে একটা প্রকৃত শক্তি রূপান্তরিত করা যায়, সেটাই এই মুহূর্তে প্রধান মুখ্য বিষয়। এই ব্যাপারে জনাব মুজিবুর রহমান মঞ্জু সুন্দর কথা বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে সলিউশন বেসড পলিটিক্স। এটা মারাত্মক জিনিস। আমি বলবো যে এই জিনিসটা রাজনীতিবিদ যারা আছেন লক্ষ্য করুন, এবং পাশাপাশি আমাদের জনাব মোতাহার হোসেন, উনি তো মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, অত্যন্ত সুন্দরভাবে তিনি রাষ্ট্রীয় পলিসির কথা বলেছেন এবং কি কি বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো উল্লেখ করেছেন। একইভাবে আমাদের জনানুল হক সাবেক সচিব হিসেবে তিনিও কিন্তু গঠনমূলক কথা বলেছেন। এবং সব মিলিয়ে আমরা যেটা বুঝি, রাষ্ট্র এমন একটা বিষয় যেখানে প্রত্যেক নাগরিক জড়িয়ে আছে এবং কোনো সমস্যায় থাকে না, যদি যে যেখানে বসে আছেন সমাধানের জন্য আগায় আসেন। আমরা চাই বর্তমান সরকার যুবকদের চিন্তা করছেন, আরও ভালো চিন্তা করবেন। পাশাপাশি যতগুলি দল বাংলাদেশে আছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব সলিউশন বেসড সমস্যা নিয়ে মন্ত্রীর সাথে কথা বলেন, অধিদপ্তরের সাথে কথা বলেন, এবং প্রয়োজনে আপনারা প্রধানমন্ত্রীর সাথে বসেন ব্যাপক আকারে এই জিনিসটি, যে সলিউশন বেসড পলিটিক্স আওতায় বাংলাদেশে কী করা যায়। ধন্যবাদ, আগামীতে আবার দেখা হবে।